হ্যালো বন্ধুরা, আমি তাসনুবা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে বন্ধুরা তোমাদের মধ্যে এমন একটি গল্প নিয়ে আলোচনা করব, যেখানে একটি মেয়ে তার বাজে বন্ধুদের সাথে সব সময় আড্ডা দিত, কলেজে গিয়ে খারাপ খারাপ কাজ করত, সর্বদাই মায়ের কথার বিপরীতে চলত, নেশা করে বাসায় মাতাল হয়ে পড়ে থাকত, বাসায় বয়ফ্রেন্ডকে নিয়ে এসে নোংরা খেলায় মেতে উঠত। মেয়েটির মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু কোনো কাজ হলো না। মেয়ের এই সব আচরণ দেখে মেয়েটির মা নির্বে কান্না করত। মেয়েকে কিছু বললে মেয়েটি ভয়ঙ্কর কিছু কাজ করে বসত, যার ফলে মেয়েটির মা তাকে কিছু বলতো না। তারপর তার মা তাকে 100 বোঝানোর পরেও মেয়ে কোনোভাবে এই বদভ্যাস থেকে ফিরে আসছে না। অবশেষে এই বদভ্যাস থেকে মেয়েকে ফিরিয়ে আনার জন্য মেয়ে মা যা করলো তা শুনলে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। উর্মিলা বেগম সোফায় বসে চোখের পানি ফেলছেন। আজ 3 মাস যাবৎ তার মেয়ে নীলিমা খুব বেশি বিগড়ে গেছে, অবাধ্যতা বেড়েছে বহুন। তবু উর্মিলা বেগম অপেক্ষায় আছেন, একদিন তার মেয়ে সব বুঝবে। উর্মিলা বেগম বিধবাহন যখন নীলিমার বয়স 2 বছর। নীলিমার দাদা দাদি নেই, চাচা ফুফু নেই। বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন নীলিমায় বাবা। নীলিমা ও তার মা বাবার একমাত্র মেয়ে, তবে এখন শুধু মায়ের একমাত্র মেয়ে। স্বামী মারা যাওয়ার পর উর্মিলা বেগম তার শিক্ষাকে কাজে লাগাতে একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। স্বামীর রেখে যাওয়া বাড়ি তাই এখন মামির শেষ সম্বল। 100 কাজের মেয়ে রাখেন ছোট নীলিমাকে দেখে রাখার জন্য। সকাল 8:00 থেকে 2:00 পর্যন্ত তিনি স্কুলে থাকেন। বাসায় এসে নীলিমাকে গোসল করানো খাওয়ানো সব সম্পন্ন করেন। আবার বিকেলে বাসায় একটা স্টুডেন্ট আসত প্রাইভেট পড়তে। এইভাবে 100 ব্যস্ততায় আদর যত্ন করে বড় করে নীলিমাকে। আম্মু 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 ভয় হয়ে গেছে নাকি? শুনতে পাচ্ছে না ডাকছি যে? উর্মিলা বেগম চোখের পানি মুছে দৌড়ে আসেন মেয়ের রুমে। এতক্ষণ কাঁদছিলেন, কথাটি লুকিয়ে তিনি হেসে বলেন, সরি মামুনি, রাগ করো না। কিন্তু চোখ লেগে গিয়েছিল। নীলিমা কপাল কুঁচকে তাকায়, বিরক্তি নিয়ে বলে, এতটা কেয়ারলেস কে মনে হয়? একজন শিক্ষিকা মেয়ের বন্ধু বান্ধব এসেছে বাসায়, ওদের খেয়াল না রেখে ঘুম আসে কোন মায়ের মনের ব্যথা লুকিয়ে তিনি হাসিটা দীর্ঘ করে বলেন, আমি তো ভাসছিলাম, তুমি তো তাড়িয়ে দিয়েছিলে মাম্মি। নীলিমা মায়ের বকক্কানি একদমই নিতে পারে না। ইচ্ছে হয় অনেকগুলো কথা শুনিয়ে দিতে, কিন্তু রুমে অনেক ফ্রেন্ড আছে, তাই নিজেকে কন্ট্রোল করে বলল, ওদের নাস্তার ব্যবস্থা কি করলাম? রিমি রাখছিল, এতক্ষণে হয়তো শেষ রান্না। জাস্ট 2 মিনিট, আমি নিয়ে আসছি। উর্মিলা বেগম বেরিয়ে যান। নীলিমার মাথার রোগ কাঁপছে লাগে। রিমিকে দিয়ে রান্না সে একদম পছন্দ করে না। ফ্যানদের দিকে হেসে তাকায়, বলে তোরা আড্ডা দেয়, আমি আসছি। উর্মিলা বেগম রান্নাঘরে আসেন। এক করে গলা পরিষ্কার করে রিমিকে বলেন, কি কতকু? জি খালাম্মা, শেষ দেখেই 1 নয় 2 যেন না হয়। মেয়ের বাক্স নাইস না? আপনি মা হয় মেয়ের এত দাঁড়ান ক্যাম্প খালাম্মা। উর্মিলা বেগম হাসল বলল, তুই বুঝবি না। রান্নাঘরে নীলিমা আগমন। গত ড্রাগ নিয়ে আমাকে বলল, বেত পাকনা স্যান্ডউইচ কতটা বাজে ভাবে রিনি বানায় জানো না তুমি? তবু রে কেন এই দায়িত্ব দিচ্ছ? আমি শিখিয়ে দিচ্ছি মামুনি। সত্যি মজা হয়েছে, খেয়ে দেখো। তবু বাসায় থাকো এখন। গ্রীষ্মের বন্ধ, স্কুল নিজেরা তোলে কি এমন হতো? রিমি ফোডন কাটল। খাল, আমার শরীরটা ভালো না ফা, আপনি তো খোঁজ রাখেন না। ডাক্তার পিছে আগুনের কাছে কম থাকতে নীলিমা রিমিকে ধমক দেয়। তারপর মায়ের দিকে রেখে একবার তাকিয়ে চলে যায়। তিনি ঠোঁট বাঁকায়। উর্মিলা বেগমকে বলে, খালাম্মা মেয়েদের শাসন করেন, নইলে দেখবেন আর হাতের মুঠোয় নাই। আপনার মাইয়া রে আমার একটু ভালো লাগে না, খালি আপনার লাগাম করতে আয়। উর্মিলা বেগম হিসেবে টপ্পা খোলা বর্জ্যে 1
শূন্য প্লেটে নেয় আর বলে, এমন করে বলিস না, আমার তো মেয়ে, আমি ছাড়া আর কে আছে, আর ওর এছাড়া আমারই বাকি আছে, দাঁতনের কেউ না থাকতে পারে, কিন্তু আপনার মায়ের অনেক ভালো বন্ধু আছে, ডাইনির মতো কতগুলো মেয়ে বান্ধবী আছে। চুপ করো, যদি সবকিছু সাজিয়ে দেয়। বাচ্চাগুলো অনেকক্ষণ হয়েছে আসছে। নেইমার রুমে 100 মিউজিক বক্স আছে। মায়ের আলমারি থেকে টাকা চুরি করে সে কিনেছে। তিশা নীলিমাকে বলল, গান দে 100। একটু নাচি, সবাই বোরিং হয়ে যাচ্ছি। নীলিমা একটু নিভে মিউজিকের আওয়াজ উর্মিলা বেগমকে অসুস্থ করে দেয়, তাই সে বলল, ফোনে জ্ঞান দিচ্ছি। ওয়েট, তিশা আক্ষেপ নিয়ে, কালো দূর, ভাবলাম সবাই একসাথে হয়েছি, একটু গান বাজিয়ে নাচব, আনন্দ করব। নীলিমার মতো পাল্টে যায় দিশার হাত ধরে বলে, বেবি মন খারাপ করছিস কেন? ওয়েট, মিউজিক বক্স অন করছি। তিশা, শিখা, জুটি, রবি, বাপি সহ বাকি ছেলেগুলো উল্লসিত হয়ে গেল। হিপ হিপ হুররে। উর্মিলা বেগম আর রিমি ব্রেড পাকোড়া স্যান্ডউইচ কূপ পানি দিয়ে চলে যায়, কিন্তু খাওয়ার তালে নেই নীলিমার ফ্রেন্ড মহল। তারা নাচের তালে। উর্মিলা বেগম রুমে এসে দরজা লাগিয়ে দেন। তিনি একদম নিতে পারেন না এত আওয়াজ, মাথা ধরে আসে, কিন্তু কিছু করার নেই। মেয়েকে মানা করা যায় না এখন কিছুতে। এই তো 1 মাস আগে প্রথম নীলিমা ছেলে ফ্রেন্ড নিয়ে আসে বাসায়। তাদের সাথে মায়ের সামনেই বাসায় নোংরামি করে বেড়ায়, তা নজরে পড়ে এলাকার মানুষের। আবার মিউজিক বক্স চলছিল উচ্চ বাজে। উর্মিলা বেগম বাড়ি ফিরছিলেন, তখন লিটনের বাবা উর্মিলা বেগমকে আটকিয়ে বলেন, আপনি মেয়েদের স্কুলের একজন গুণী শিক্ষিকা, মেয়েদের শিক্ষা দেন, আর সেখানে নিজের মেয়ে সব কি জামা কাপ পরে, আজ আবার দেখলাম এক ঝাঁক ছেলেকে নিয়ে বাসায় ঢুকতে। শুনে উর্মিলা বেগম আহত হন। এর মাঝে আর একজন এসে বলল যে নিজের মেয়েকে ভালো শিক্ষা দিতে পারেনি, সে অন্য মেয়েদের কিভাবে দিবে ভাই? উর্মিলা বেগমের মন ভারী হয়ে আসে। এমন কথা কখনো শুনতে হবে ভাবেননি। নিস্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপর হেসে বলেন, বাচ্চা মেয়ে বুঝে কম, আমি ওকে বোঝাবো নে। অনেকটা রাগ নিয়ে তিনি বাসায় ঢোকেন। কলিং বেল থাকতে রিনি এসে দরজা খুলে দেয়। তিনি ভ্যানিটি ব্যাগ সোফায় রেখে মেয়ের রুমে আসেন। রাগ নিয়ে 5 আঙুলের দাগ বসিয়ে দেন মেয়ের গালে। নীলিমা তত্ত্ব হয়ে যায়। তিনি রাগ নিয়ে বলেন, আমি তোমায় শিক্ষা দিয়েছি নীলিমা, নৈতিকতা শেখাইনি তোমায়। এভাবে সমাজের চোখে আমাকে নিচু করে তুমি কি পাচ্ছ? নীলিমা আহত চোখে তাকিয়ে আছে মায়ের দিকে, চোখ লাল হয়ে এসেছে। রুমে উপস্থিত সব ফ্রেন্ডরা বেরিয়ে যায়। উর্মিলা বেগম চলে আসেন নিজের রুমে। উনার খুব কষ্ট হচ্ছে। এই প্রথম তিনি মেয়েকে মেরেছেন। 100 মাত্র মেয়ে, যাকে নিয়ে তার দুনিয়া। আজ সেই মেয়ের গালে হাত তুলতে তিনি বাধ্য হয়েছেন। চোখের চশমাটা খুলে তিনি গোসলে ঢোকেন। গোসল থেকে বেরিয়ে রুমে আসেন, দেখেন দরজা লাগানো। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তিনি। হয়তো মেয়ের কাছে শুয়ে শুয়ে তিনি ড্রয়িং রুমে আসেন। রিমিকে ডেকে বলেন, কি রিমি, খেয়েছিস? তোরা স্বামী কি আছে? খান, আমি খাচ্ছি। আচ্ছা খায় নাই, ডেকে নিয়ে যায়। আচ্ছা খালা। রিমি একটু পরে সে বলে, নীলিমা আপন। নীলিমা আপু আশা সাড়া দেয় না, রাগ করছে। আজ বাদে রাগ কমুক। রাত 8:00 হয়ে যায়। দুপুর থেকে দরজা লাগানো। কুমিল্লা বেগম অনেকবার ডেকেছেন, ছাড়া পাননি। নীলিমা নিজের ক্ষতি করার মতো মেয়ে নয়, রক্ত। সে খুব ভয় পায়। যখন এতক্ষণ হয়ে গেল সাড়া নেই, তখন তিনি ভয় পেয়ে যান। বাইরে থেকে 2জন পুরুষকে ডেকে এনে দরজা ভাঙেন। দেখেন হাত রক্তাক্ত নীলিমার। পাশে ব্লেড, বিছানায় ফ্লোরে পড়ে আছে। আত্মা কেঁপে ওঠে উর্মিলা বেগমের। প্রতিবেশী 2জন নীলিমাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার বলে রোগে বলের লাইনে, তাই মেয়েটা বেঁচে আছে আর ঘুমের ওষুধ খেয়েছে, যার জন্য এতক্ষণ ঘুমিয়েছে।
সেদিন উর্মিলা বেগমের চেনা জানা দুনিয়াটা অচেনা হয়ে যায়। এত শান্ত ভীতু মেধাবী মেয়েটা এমন কিভাবে হলো, এতটা বিক্রি কিভাবে গেল? ভার্সিটিতে ভর্তির পর থেকেই মেয়ের মধ্যে চেঞ্জ আসে। আস্তে আস্তে এই পর্যায়ে সঙ্গ দোষে লোহা ভাসে কথাটি সত্য প্রমাণ নীলিমা। দুপুর থেকে রাত 1:00 অবধি বন্ধুবান্ধব বাসায় ছিল। যখন চলে যায় উর্মিলা বেগম হাসিমুখে বিদায় দেন। নীলিমা গেট অবধি এগিয়ে দিতে আসে। তিশা হাত নাড়িয়ে বলল, নীলিমা বেদি বা বান্ধবীদেরকে বিদায় দিয়ে নীলিমা। তারা মুখে বলল, আমি বাড়ি ভালো লাগে না। 1:00 ফ্ল্যাট কিনে তার আম্মু বলল, এত টাকা কই পাবো রে মামুনি। নীলিমা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায়। রুমে যেতে যেতে বলল, আফসোস হয় কেন যে কোনো ধনীর ঘরে আমার জন্ম হলো না। উর্মিলা বেগমের চোখ জলে ভরে ওঠে। মেয়ে হয়তো জানে না উনার মনের অবস্থাটা চুরমার হয়ে যায় যখন নীলিমা অন্য কর্মের সাথে নিজের বাবা মাকে তুলনা করে। নীলিমা ঘুমিয়েছে অনেকক্ষণ। উর্মিলা বেগমের রুমে আসেন। মেয়ের মুখ পানে তাকিয়ে ভাবেন, দেখতে সেই আগের মতোই কতটা মায়াবী। মনটা এমন তেতো হলে কেন রে মামুনি, বোঝো না তুমি ছাড়া আমার কেউ নেই। উর্মিলা বেগম রুমা এসে দরজাটা বন্ধ করে আলমারি থেকে মেয়ের ছোটবেলার জামাকাপড়গুলো নিয়ে কাঁদেন। আহা, কতই না পাগল ছিল নীলিমা মায়ের জন্য। মাকে ছাড়া কিছু বুঝতো না। একদিন উর্মিলা বেগম অভিমান করে বলেছিলেন, নীলিমা না পড়লে তিনি চলে যাবেন আল্লাহর কাছে। তাই নীলিমা কি কান্নাটাই না করেছে, সারাদিন পড়েছে। তিনি খুব মিস করেন সেই দিনগুলো। আফসোস করেন যদি ফেরা যেত সেই সুন্দর দিনগুলিতে। উর্মিলা বেগমের শরীরটা ভালো না, হার্টের প্রবলেম, ডায়াবেটিস। কিন্তু ও সেনে খান না, খাবেই বা কিভাবে? শিক্ষকতা করে কি আর অঢেল টাকা পাওয়া যায়? মেয়েকে প্রত্যেক দিন টাকা দিতে হয়। কম টাকা দিয়ে হয় না, অনেক দিতে হয়। পার্টিতে যাবে জমা দরকার, বিয়েতে যাবে জামা দরকার, বন্ধু বান্ধবদের ট্রিট দেবে টাকা দরকার। কিন্তু ইদানিং টাকার অঙ্কটা বেড়ে গেছে। তিনি ভেতরে ভেতরে ভয় পান মেয়ে তার নেশায় আসক্ত হচ্ছে না তো। আবার টানা না দিলেও মেয়ে ব্ল্যাকমেল, হাজারটা নিজের ক্ষতি করার ভয় দেখায়। আদর্শ শুন কিছুই কাজ করছে না। ছুটি শেষে আর 2 দিন আছে, তারপরে স্কুল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন উর্মিলা বেগম। বড্ড ইচ্ছে হচ্ছে মেয়েকে নিয়ে ঘোরার। সাহস করে মেঘের রুমে আসেন। নীলিমা ফোনের সামনে বসে কথা বলছিল। সম্ভবত লাইফে এসেছে ফেসবুকে। এই মুহূর্তে ডাকাডাকি করলে রেগে কি করে বসে, তাই আর ডাকেননি। রুমে এসে বসেন, টিভি ছাড়েন। কিন্তু না, ভালো লাগে না টিভি। অসুস্থতা বাড়ছে দিন দিন। ওষুধ না খাওয়ার কুফল, বুকটা মাঝে মাঝে ব্যথা করে। ডায়াবেটিস ও বেড়েছে বোধ হয়। এমতাবস্থায় একজন সঙ্গী দরকার। কিন্তু কে হবেন সঙ্গী? মেয়ে ছাড়া তো কেউ নেই। রিমিকে ডাকেন, রিমি, রিমি এদিকে আসো। 2-1 মিনিটের মাথায় রিমি আসে। তুই বিয়ে করছিস কবে? রিমি হক গিয়ে তাকায়, বলল, এজন্য ডাকছে। উর্মিলা বেগম হাসল, আধশোয়া হয়ে বসেন। তারপর বলেন, আর একটু গল্প করি। থালা থালা বাসন ও সব পরে, পুলিশ এখন আয়, বস এখানটায়। রিনি বিছানায় উর্মিলা বেগমের পাশে বসে। উর্মিলা বেগম হেসে বলল, তোর বয়স কত হলো? কাজের মেয়ে রিনি বলল, ওই তো 7 বছর। উর্মিলা বেগম জোরে হেসে উঠে বলল, 2 বছর আগে যখন আমার বাড়িতে প্রথম আসি তখন ও বলেছিল 7। তোর কি বড় হতে ইচ্ছে হয় না? না খালাম্মা, আমার 17ই বয়স। উর্মিলা বেগম আর কথা বাড়াননি, শুধু হাসান। নীলিমা বের হচ্ছিল। উর্মিলা বেগম ডাকেন, নীলিমা। নীলিমা বিরক্ত হয় কিন্তু প্রকাশ করেনি। দাঁড়ায় দরজার সামনে। উর্মিলা বেগম উঠে এসে অনুরোধ গলায় বলল, কই যাচ্ছে মাম্মি? আমার সাথে আজ একটু ঘুরবে? যা খেতে চাইবেন দেব। কিঞ্চিত ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকায় নীলিমা। আর্তনাদ করে বলে, কি বলছ? তোমার সাথে আমার ঘোরার বয়স? এখন বন্ধু বান্ধবদের সাথে ঘুরব। আর তুই যাচ্ছি সেটা বলা যাবে না, ব্যক্তিগত অনেক ব্যাপার আছে।
উর্মিলা বেগমের উত্তরের আশায় না থেকে নীলিমা বেরিয়ে যায়। রিমি রাগ নিয়ে বলে, আপনি ভালো মানুষ, আমার আম্মা হইলে জুতা দিয়া বাইরেই তো। উর্মিলা বেগম বাথরুমের দিকে যেতে যেতে বলেন, মেয়েটার রাগ একটু বেশি, এক দুবার মারছি, দেখো না কি হয়েছে। থাক না, ও ওর মতো, একদিন ঠিক বুঝবে। স্কুল খোলা হয়েছে দুদিন, উর্মিলা বেগম ভুলে যান না। স্কুলের প্রধান আবু হানিফ স্যারের কল আসে। উর্মিলা বেগম রিসিভ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি স্কুলে আসছেন না কেন? যে শরীরটা ভালো না। কবে নাগাদ আসতে পারবেন? আগামীকাল দেখে আসব। আচ্ছা ম্যাডাম, আপনার সাথে 100 কথা ছিল। যাই বলুন, আমার বোনের ছেলের জন্য মেয়ে খুঁজছে। আপনি আর আপনার মেয়েকে তো আমি চিনি, আপনি যেমন বুদ্ধিমতী আপনার মেয়েও। 2 বছর আপনার মেয়েকে দেখে না, কিন্তু এর আগে তো দেখেছি, যথেষ্ট সুন্দরী। আপনার মেয়ের জন্য আমার বোনের ছেলে উপযুক্ত মনে হলো আমার ভাগ্নে, কিন্তু কোনো উর্মিলা বেগম অপ্রস্তুত হয়ে পড়েন। মেয়ের বিয়ের কথা ভাবেননি, কিন্তু এখন ভাবতে হচ্ছে। মেয়ে যেভাবে বিগড়ে যাচ্ছে, যদি স্বামী সংসার পেয়ে ঠিক হয়। তিনি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেন, ছেলের ফ্যামিলি মেম্বার কতজন? মা ছেলে, ছেলের বোনের বিয়ে হয়ে গেছে। তাই তো বলছি আপনাকে। উর্মিলা বেগম খুশি হন, বলেন, ছেলে কি করে অস্ট্রেলিয়া থেকে পড়া শেষ করে দেশের জব করছে আপাতত, 6 মাস পর চলে যাবে। উর্মিলা বেগমের মুখটা খুশিতে ভরে ওঠে। আচ্ছা, আপনি আমাকে কাল ছবি দেখেন। আচ্ছা ম্যাডাম, আজ রাখি। জি। আল্লাহ হাফেজের পর দিন ছেলের ছবি দেখেন উর্মিলা বেগম। খুব পছন্দ হয়। নাম নিশাত আহমেদ জুনি। ছবিটা নিয়ে আসেন মেয়েকে দেখাতে। দিনটা শুক্রবার। সুরের মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে উর্মিলা বেগমের। রিমি আসেনি, গোল করে জানিয়ে দিয়েছে আজ আসবে না। অসুস্থ নাকি খুব? উর্মিলা বেগম মাথা ধরা নিয়ে মেয়ের জন্য নুডলস পরিবেশন করেছেন। আমি পেটের ক্ষুধায় মরে যাচ্ছি, আমার নাস্তা। কুমিল্লা বেগম রান্নাঘর থেকে উত্তর দেন, আসছি মামনি। নীলিমার সামনে নুডলসের বাটি রাখেন তিনি। নীলিমা ফোনে মগ্ন। উর্মিলা বেগম বলল, অনেকক্ষণ হয়ে উঠেছে, খেয়ে নাও। নীলিমা ফোন থেকে চোখ না সরিয়েই বলে, আচ্ছা যাও এখন। উর্মিলা বেগম সাবধানে বলেন, মামনি 100 কথা বলি। নীলিমা ফোনে কিছু 100 করছে। মায়ের কথায় বিঘ্ন ঘটছে। কপট রাগ নিয়ে তাকায়। বলে, কি কথা? উর্মিলা বেগম মেয়ের 2 হাত ধরে অনুরোধ নিয়ে বলেন, মামি তোমার কাছে আর কখনো কিছু চাইব না। আজ 100 জিনিস চাই, প্লিজ, আমি ফিরিয়ে দিও না। নীলিমা হককে উঠল। কালো 100 ছেলে দেখছি তোমার জন্য, খুব ভালো ছেলে, খোঁজ নিয়েছি, দেখতেও সুন্দর। নীলিমা চেঁচিয়ে উঠল। উর্মিলা বেগম ছলছল চোখে তাকান। নীলিমা একটু নিভল। বল, ছেলে হয়ে কি অস্ট্রেলিয়া থেকে পড়া শেষ করে জব করছে? হয় মাস পর আবার চলে যাবে মাগো নিয়ে। নীলিমা মনে মনে খুশি হয়। ছেলের তাহলে টাকা আছে, অনেক টাকা ছাড়া দুনিয়ায় চলে নাকি? নীলিমা রয়ে শোয়ে কালে আমি দেখো। উর্মিলা বেগম অবাক হন, সেই সাথে খুশিও। বিকেলে বুকের যন্ত্রণাটা বেড়ে যায় 100 গুণ। বিছানায় কাতরাতে থাকেন উর্মিলা বেগম। বাসায় রিমি নাই যে একটু পানি চাইবে। নীলিমা বের হয়ে যাচ্ছিল। আজ তার বেস্ট ফ্রেন্ড তিশার জন্মদিন। তার কাছে আজ শ্রেষ্ঠ দিন। উর্মিলা বেগম উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন না। জোর করে হাসি ফুটিয়ে ঠোঁটে নীলিমাকে ডেকে বলেন, মাম্মি 1 গ্লাস পানি দিয়ে যাও। নীলিমা বিরক্ত হলেও 1 গ্লাস পানি এনে দেয়। উর্মিলা বেগম বলেন, মা একটু আমার কাছে থাকবি? নীলিমা ফোঁস করে উঠে বলল, আমি এক জায়গায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন না? আজ ইম্পর্ট্যান্ট 100 দিন। ইচ্ছে করে কেন এমন করছো? একদমে কথাগুলো বলে নীলিমা বেরিয়ে যায়। উর্মিলা বেগম চোখের জল লুকিয়ে আছেন। বলেন, আল্লাহ মেয়েটাকে হেদায়েত করো, সঠিক পথ দেখিয়ে।
তারপর ধীরে ধীরে উঠে বসে পানি খায়। ফোনটা হাতে নিয়ে হানিফ স্যারকে কল করেন। হেলো, আসসালামু আলাইকুম স্যার। 100 কথা ছিল, আগামী বুধবার ছেলেকে নিয়ে আমার বাসায় আসবেন। আলহামদুলিল্লাহ, আমি জানাচ্ছি ওদের ধন্যবাদ। শুয়ে থাকতে ভালো লাগছে না। উর্মিলা বেগম বেরিয়ে আসেন বাইরে। ছাদে অনেকক্ষণ হাতাহাতি করেন। অস্থির লাগছে খুব। পাশের ছাদে একজন বৃদ্ধা বসেছিলেন। উর্মিলা বেগম কথা বলার জন্য ডাকেন, চাচি কেমন আছেন? বৃদ্ধা রোদ পোহাচ্ছিলেন। কারো ডাক শুনে চোখের চশমাটা ঠিক করে তাকান। উর্মিলা বেগমকে দেখে বলেন, উর্মিলা বেগম না জি চাচি। অনেকক্ষণ কথা হয় দুজনের মাঝে। কথার মাঝে উর্মিলা বেগমের মাথাটা ঘুরে ওঠে। তিনি ছাদের মেঝেতে বসে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যে আচমকা লুটিয়ে পড়েন। বৃদ্ধা আঁতকে উঠে গলায় যতটুকু জোর আছে সবটুকু দিয়ে ছেলেকে ডাকেন। এরপর দিন দুপুর 2:00 অবধি উর্মিলা বেগমের লাশ নিয়ে নীলিমার জন্য অপেক্ষা করছে প্রতিবেশীরা, কিন্তু নীলিমার আসার নাম নেই। বাধ্য হয়ে উর্মিলা বেগমকে দাফন করা হয়। নীলিমা তিশার বাস ধরে উপলক্ষে আনন্দ ফুর্তির জন্য ফ্রেন্ডের সাথে অতিরিক্ত মাদক সেবন করছে। রাত থেকে তিশার বাসায় মরার মতো ঘুমাচ্ছে সে। বিকেলের দিকে নীলিমা বাসায় আসে। আসার পথে ভাবছিল মাকে কি বলবে। 1:00 রাত সে বাইরে ছিল। বাসার বাইরে থেকে আতর গোলাপ জলের ঘ্রাণ পায়। সে উৎসুক হয়ে বাসায় ঢুকে দরজা খোলা। নীলিমা দ্রুত ঢুকে ড্রয়িং রুমে ফ্লোরে রিমি মাথায় হাত দিয়ে বসে আছে। অস্পষ্টভাবে নীলিমা দেখে এই রিমি তাকায়। নীলিমাকে দেখে উঠে দাঁড়ায়। নীলিমাকে আচমকা ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। নীলিমা হতবাক, সেই সাথে তার মনের ভিতরে জল বইতে আছে। রিমিকে সরিয়ে মায়ের রুমে আসে, দেখে নেয়। নীলিমার মাথা ঘুরিয়ে ওঠে, রিমিকে ডাকে, এই রিমি। রিমি আম্মু কই? রিমি দৌড়ে আসে। সে কিছু বলতে পারছে না। নীলিমা কিশোর বলে স্কুলের কাজে আটকে গেছে না। খালামা আর নাই আশামুনি, গতকাল বিকেলে চলে গেছে আকাশে। নীলিমা শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে, ধপ করে ফ্লোরে বসে। রিমির কান্নার বেগ বেড়েই চলেছে। সেদিন রাত ঘুমায়নি নীলিমা। ফোনে মন নেই, গান শোনায় মন নেই, ফ্যানদের কলও রিসিভ করে না। মায়ের রুমে ফ্লোরে শুয়ে আছে। বিকেল থেকে সন্ধে একবার পাথরের মতো অনুভূতিহীনভাবে খবরটা দেখে আসে মায়ের। এভাবে বিগত দিনের সবগুলো ব্যবহারের কথা কেন করেছে সে এমন? তার মা তো অন্য মায়েদের মতো ছিল না, বেস্ট ফ্রেন্ডের মতো ছিল। তবুও কেন সে ফ্রেন্ডের আশায় মাকে দূরে রেখেছিল? এতই যখন অবহেলা করেছিল, তাহলে এমন তীব্র কষ্ট কেন হচ্ছে? ফজরের দিকে চোখটা লাগে। দিশা, রবি সহ বাকি ফ্যানরা আসে 1:00টার দিকে। নীলিমাকে তারা সারা রাত গোল করল, ধুলো না। কি হয়েছে দেখার জন্য আসে। তিনি দরজা খুলে দেয়, তিশাকে দেখিয়ে দেয় উর্মিলা বেগমের রুম। ওরা এসে দেখে গুটিসুটি মেরে ফ্লোরে ঘুমাচ্ছে নীলিমা। চেহারার বিধ্বস্ত অবস্থা। হতচকিতভাবে একজন আরেকজনের দিকে তাকায়। কাজের মেয়ে রিমিকে রবি জিজ্ঞাসা করে, কি হয়েছে? খালাম্মা মারা গেছে শুক্রবার বিকেলে। আশামনির শেষবারের মতো খালাম্মা মুখটাও দেখতে পারেন নাই। দলটা হঠাৎ তত খেয়ে যায়। রবি বিট বিট করে ও মাই গড দিশা নীলিমাকে ডাকে। নীলিমা চোখ খুলে তিশাকে দেখেই আচমকা রেগে যায়, ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। আকস্মিক ঘটনায় সবাই হতবাক। নীলিমা কেঁদে ওঠে বলে, তোরা আমার জীবনের অভিশাপ। তোদের সঙ্গে পেয়ে আমার আজ এই দশা। আমার মা মারা গেছে বুঝছস, আমার জীবনটা থেমে গেছে মনে হইতেছে। তোদের সময় দিতে গিয়ে, তোদেরকে খুশি করতে গিয়ে আমার কষ্ট দিচ্ছি। বিশেষ করে তিশা 2, তোর কথা এসব প্রথম আমি মায়ের সাথে তর্ক করছি। বের হো সবাই, কেউ আসবে না আমার কাছে। আমি অনেক 1-2 বলেছিল তিশার সাথে মিশ না, তবু মিশেছি।
শূন্য শূন্য ড্রাগস আসক্ত মেয়ের সাথে তিশা কয়েকটা কথা শোনাতে গিয়ে চুপ হয়ে যায়, বেরিয়ে যায়। ধীরে ধীরে সবাই বেরিয়ে যায়। নীলিমা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে। অতিরিক্ত কান্নার কুফল রাতে জলে ওঠে অনেক নীলিমার। রিমি ঘুমিয়েছে অনেকক্ষণ। শরীরটা এত অশান্তি করছে, মাথার ব্যথায় দপদপ করছে, শরীর কাঁপছে, কিন্তু পাশে কেউ নেই। অথচ আগে সারা রাত জেগে মা নামক মানুষটা জলপট্টি দিত, মাথায় হাত বুলিয়ে বলতো, কি খাবি মা, অস্বস্তি লাগতাছে বেশি, একটু ঘুমাও মাম্মি। মায়ের ভালোবাসা পেতে খুব ইচ্ছে করছে, কিন্তু যা চলে গেছে হাতের নাগালের বাইরে। শরীরের অশান্তি বেড়েই চলেছে। কাঁপা হাতে ফোন নিয়ে তিশাকে কল করে এক এক করে সবাইকে করল, কিন্তু কেউ আসতে পারবে না। তিশা তো চূড়ান্ত অপমান করে বলে দিয়েছে সে আর নীলিমার মুখ দেখতে চায় না। 1000 কষ্টেও নীলিমা হাসে। যাদের জন্য আমাকে মূল্যায়ন করেনি আজ তাদের কি রূপ। মায়ের জায়গা সবার উপরে, মাকে খুশি করতে পারলে চারপাশ বেহেশত। অথচ আমরা। নীলিমা ধীরে ধীরে উঠে বসে। লাবণ্যময় মুখ 2 দিনে মায়ের অভাবে চুপসে গেছে। নীলিমা উর্মিলা বেগমের রুমে আসে। উর্মিলা বেগমের 100 শাড়ি বুকে জড়িয়ে কেঁদে ওঠে। রিমি জাগে। নীলিমার খুব মামা পাচ্ছে, বড্ড একা লাগছে, মনে হচ্ছে পুরো দুনিয়াতে সে একা, কোন এক গভীর জঙ্গলে সে একা, বড় একা। দরজা খুলে বেরিয়ে আসেন। গভীর রাতের অন্ধকার যে ভয় পায়, সে মেয়ে অন্ধকারে হেঁটে মায়ের কবরে যাচ্ছে। কতটা একা হলে মানুষ এমন করে। নীলিমা দাঁড়িয়ে আছে মায়ের কবরের সামনে। শরীরটা অবশ হয়ে যাচ্ছে নিজের মমতাময়ী মায়ের কবর দেখে। শরীরের হাত জোর ছেড়ে দেয়। নীলিমা লুটিয়ে পড়ে কবরের উপর, আঁকড়ে ধরে মায়ের কবর। এই মুখ, আমি এত শান্তিতে ঘুমাচ্ছে, তোমার নীলিমা যে তোমাকে ছাড়া ঘুমাতে পারছে না। আমি তোমার মা হচ্ছে না তোমার নীলিমার কষ্ট দেখে। তাহলে ফিরে কেন আসব না? তুমি তো এমন ছিলে না, তবে কেন এত প্যাশন হয়ে গেলে কিভাবে? আমি আমার জীবন থেকে সবকিছু ত্যাগ করে দেব। তোমার নীলিমা সারা জীবন তোমার গোলামি করবে। তোমাকে ছাড়া, তোমার কথা ছাড়া আমি আর কোথায় যাব না। আম্মু, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি যে বড়ই অসহায়। আম্মু, যদি তুমি আমার কাছে ফিরে না আসো, তাহলে আমিও তোমার কাছে চলে যাব। হঠাৎ করে নীলিমার কাছে যেন কার হাত। চমকে গেল নীলিমা। নীলিমা চোখ তুলে চেয়ে দেখে তার মমতাময়ী মা। তার মাকে দেখে সে বলল, মা, তুমি রিমি না? বলল, তুমি মারা গেছ। তারপর উর্মিলা বেগম বলল, আরে তোর অত্যাচার দিন দিন বেড়েই চলেছিল কোনোভাবেই, তবে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। মারে বাধ্য হয়ে রিমি আর কয়েকজনকে নিয়েই নাটকটা করতে হলো।